নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ক্রাশের আইডিতে ভয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। রাস্তাঘাটে ক্যাম্পাসে যেমন দূর থেকে তাকে দেখি, তেমনই ফেসবুকেও দূর থেকেই দেখি। ক্রাশের কয়েকটা প্রোফাইল পিক আর কভার ফটোই পাবলিক করা। আমার এক বান্ধবীর সাথে তার মিউচুয়াল ফ্রেন্ড দেখে বান্ধবীর সাথে ঘনিষ্ঠতা আরো বাড়ালাম। বান্ধবীর নাম রুম্পা। ইনিয়ে বিনিয়ে জানতে পারলাম ক্রাশ মহাশয় ফেসবুকে খুবই অ্যাক্টিভ, প্রায়ই অনেক স্ট্যাটাস দিয়ে থাকেন। আমার দুর্ভাগ্য সেসব দেখতে পারি না, কারণ সব স্ট্যাটাস বা ছবি আপলোড করে প্রাইভেসি অপশন ফ্রেন্ডস দিয়ে। তবে পাবলিক করা ছবিগুলোই সারাক্ষণ দেখি। কপালে একটা বসন্তের ডাক্তার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি। আর যেটা করি সেটা হলো, কোনো মেয়ে ক্রাশের ছবিতে লাভ কিংবা ওয়াও রিয়েক্ট দিলে তাকে কথা শুনে ব্লক করে দিই। মাঝে মধ্যে বলে দিই আমার বিএফের ছবিতে লাভ রিয়েক্ট দিবা না। মেয়েগুলো খুব কম যায় না। কয়েকদিন আগেও একটাকে টেক্সট করলাম, এই মেয়ে, এই লজ্জার সামনে পরপুরুষের ছবিতে লাভ রিয়েক্ট দাও, অসভ্য কোথাকার। মেয়েটা রিপ্লাই দিল, হু দ্য হেল আর ইউ? আমার জামাই হয় তাই দি, তুমি কে বলার? মেজাজটাই খারাপ হয়ে গেল। ক্রাশের বাচ্চার জিএফও আছে নাকি আবার? বিয়ে করেনি শিওর, তবে গার্লফ্রেন্ডের ব্যাপারে জানে না। জানাটাও সম্ভব না। সব ছেলে তো আর পাবলিকলি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় না, বা ফেসবুক কিংবা ইনস্টাতে ছবি টবি আপ দেয় না। কি জানি, মন খারাপ করে রিপ্লাই দিলাম, আমি তোর সতীন হই রে বদমেশি, বলেই ব্লক করে দিলাম। এরপর থেকে ক্রাশের গার্লফ্রেন্ড আছে কিনা জানার জন্য মরিয়া হয়ে উঠলাম। যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে আমার কি হবে? এ বিষয়ে হেল্প করতে পারবে একমাত্র রুম্পা। রুম্পাকে যা বলা সরাসরি বলতে হবে, আর তার জন্য ভার্সিটিতে দেখা করা লাগবে রুম্পার সাথে। এসব ভেবে আবারও ক্রাশের প্রোফাইলে ডু মারলাম। প্রপিক চেঞ্জ করেছে, মনটা খুশিতে লাফিয়ে উঠলো। ছবিটা ঝুম করে অনেকক্ষণ দেখলাম। এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি আরেক পাহাড়ের সাথে আকাশ মিলিত হয়েছে, সেদিকে তিনি তাকিয়ে আছেন। আগের ছবিটা থেকে এটা ভালো হয়েছে। ছবিটায় ক্যাপশন দিয়েছে, কখনো আকাশ পেয়ে চুপ করে, যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে, চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। বাপরে, ছবিটা জাস্ট আপলোড দিল আর এত সব কমেন্টস, মনে হয় সেলিব্রিটি একদম। ছ্যাঁচড়া মেয়েগুলোরও ছ্যাঁচড়ামি শুরু হয়ে গেছে। গা জ্বলে যায় একবারে। একটা মেয়ের কমেন্ট দেখে সাথে সাথে ইনবক্সে নক করলাম, এই অসভ্য মেয়ে, হ্যান্ডসাম কোনো ছেলের ছবি দেখলেই কমেন্ট করতে হবে নাকি? তোদের কি খেয়ে দে আর কাজ নেই রে? অসহ্য মেয়েরা যে কোত্থেকে আসে। মেয়েটাও প্রায় সাথে সাথেই রিপ্লাই দিল, এক্সকিউজ মি, বুঝলাম না। আরে আমার অবুঝ শিশুটা, অনিক হাসানের ছবিতে তুমি কেন কমেন্ট করেছো? বেয়াদব নির্লজ্জ মেয়ে। এই যে তুমি কোথাকার, কোন সভ্য যে আমাকে সভ্যতা শেখাতে এসেছো? তোমার নিজের লজ্জা করে না? স্টুপিড, ও আমার ভাই হয়, বুঝছো? আগে নিজে বিয়াদবি ছাড়ো। আমি জাস্ট বোকা বনে গেলাম, তাড়াতাড়ি করে মেয়েটাকে ব্লক করলাম। এটা কি করে ফেললাম আমি? ইস, যদি ক্রাশকে বলে দেয় আমার কি হবে? কি করব না করব ভেবে আইডিটাই ডিঅ্যাক্টিভ করে ফেললাম। সারা রাত ঘুম হলো না। সকালের দিকে ঘুম এলো, কিন্তু ক্লাসের জন্য ঘুমাতে পারলাম না। ভার্সিটিতে গিয়েই রুম্পাকে পেয়ে গেলাম। টেনে একটু আড়ালে নিয়ে রুম্পাকে সব বলে দিলাম ক্রাশের কথা। বেচারি মনে হয় মন খারাপ করলো। ওই রাক্ষসী আবার অনেককে পছন্দ করে ফেলেনি তো, তা না হলে মন খারাপ করবে কেন? জিজ্ঞেস করব না ভেবে করেই ফেললাম। কি রে বান্ধবী, তুই আবার অনেককে পছন্দ করিস না তো? রুম্পা মন খারাপ করে বলল, করতাম। রুম্পার এই কথা শুনে আমি পুরো বোকা বনে গেছি। হায় কপাল, কাকে আমি গুপ্তচর বানাতে চাচ্ছিলাম। কোনো মতে বললাম, মানে? তোর অনেক আগে আমি অনেক ভাইয়াকে পছন্দ করতাম রে নিশু। তুই তখন অনেক ভাইয়ের উপরে ক্রাশ খাওয়া তো দূর থাকে, চিন্তিও না। আমি অ্যাডমিশনে থাকতে ভাইয়া আমাদের ব্যাচে ক্যালকুলাস ক্লাস নিত। ভার্সিটিতে চান্স হওয়ার পর আমি ভাইয়াকে ভালো লাগার কথা জানাই, কিন্তু ভাইয়া সেদিনই আমাকে রিজেক্ট করে। রুম্পা এতটুকুই বলেই থামলো। আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আমি কান্না শুরু করে দিলাম। আমার ভেঙে পড়ার জন্য এতটুকুই যথেষ্ট। রুম্পার রূপের কাছে তো আমি কিছুই না। ওকেই যদি রিজেক্ট করে তাহলে তো আমার দিকে ফিরেও তাকাবে না। কি হবে আমার? রুম্পা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, নিশু, তুই এতটুকু শোনাই কাঁদছিস? আর আমাকে পুরো ক্যাম্পাস ভর্তি ছেলে মেয়ের সামনে রিজেক্ট তো করেছে, তার সাথে এতটুকু বলেছে যে আমরা মেয়েরা নাকি স্মার্ট, হ্যান্ডসাম কোনো ছেলে দেখলে তাদের পিছু নিতে শুরু করে দেয়। আমি কান্না থামিয়ে রুম্পার দিকে তাকালাম। অনেকের বিহেভিয়ার এমন হতে পারে? ছি, মেয়েদের প্রতি ওর এত ঘৃণা, কিন্তু কেন?
শোন নিশু, এত কান্নাকাটির কিছু নেই। আমার আগেই বোঝা উচিত ছিল যখন তুই আমাকে অনেক ভাইয়ের কথা জিজ্ঞেস করতি। আমি ভেবেছিলাম এমনিতে হয়তো জিজ্ঞেস করছিস, নয়তো আগেই বলে দিতাম তোকে। এই ছেলে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, তেমন কোনো মেয়ে ফ্রেন্ডসও নয়। সিনিয়র ব্যাচ তো, ক্যাম্পাসের অনেক সুন্দরী মেয়েই ওকে পছন্দ করে, কেউ কেউ ওকে ভালো লাগার কথা জানায়, কিন্তু অপমানও হয় মেয়েগুলা। তুই কি কান্না থামাবি নিশু? আমি কি করব রুম্পা, আমাকে তো একদম ধুয়েই দিবে। আমি তো তোদের মতো এত সুন্দরী না রে। ঢং করিস না তো, এর থেকেও ভালো ছেলে পাবি তুই, বুঝেছিস? আর আমিও রাহাতকে নিয়ে অনেক হ্যাপি। রাহাত ওই লোকের মতো ন্যারো মাইন্ডেড না, বেয়াদব ছেলে। রূপের অহংকারে যেন বাঁচে না। খোঁজ নিয়ে দেখ না, হয়তো ছ্যাঁকা ট্যাকা খেয়ে বসে আছে, তাই এত মেয়ে বিদ্বেষ, ঢং। শোন, ফর গডস সেক তুই কান্না থামা, ক্লাসে লেট হচ্ছে, আমি গেলাম। চোখ মুখ মুছে আর ক্লাসে গেলাম না, একদম হলে চলে এলাম। মাথা ধরে গেছে। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কি করা যায়। অনেকের প্রতি আমি খুব বেশি দুর্বল হয়ে গেছি। এর আগেও আমার একজন ক্রাশ ছিল, কিন্তু সে এতটাও ডিপলি ভাবায়নি আমাকে। তাদের চেহারা ভালো করেও দেখিনি আমি, কিন্তু অনেকের চেহারা আমার মুখস্থ। এটাকে কি ভালোবাসা বলে? এটা কোনোভাবেই ভালোবাসা ছাড়া আর কিছু হতে পারে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি আর ভাবছি, আমি অনেকের সামনে দাঁড়াতে পারবো তো? আর দাঁড়ালেও পরিস্থিতিটা কেমন হবে? বেস্ট ফ্রেন্ডহীন আমি আমার রুমমেট জিনিয়ার সাথে একটু একটু ক্লোজ। অনেকের কথাটা জিনিয়ার সাথে শেয়ার করেই ফেললাম। সবটা শুনে ভাবলেশহীন ভাবে জিনিয়া বলল, ওই স্বপ্ন দেখা থেকে সরে জানিসু, যে স্বপ্ন নিজেই তোকে ধ্বংস করে দিবে। প্রত্যুত্তরে কিছু না বলেই বারান্দায় চলে গেলাম। কি করব কিছুই মাথায় আসছে না। বারান্দায় দাঁড়িয়ে তাকিয়েছিলাম অনেকের রুমের দিকে। এইচএস হল আমাদের লেডিস হলের বরাবরই দীর্ঘ 7 তলা বিল্ডিংও, যদিও বেশ খানিকটা দূরে। তার 5ম তলার পশ্চিমের একদম শেষ রুমের বাসিন্দা অনেক। রাত 4টা অবধি তার রুমে আলো জ্বলছিল। পড়াশোনা করে নাকি কি করে কে জানে। সারা রাত নির্ঘুম কাটলো আমার। সকালে একটু তাড়াতাড়ি ভার্সিটিতে চলে গেলাম। ক্যাম্পাসের দৌড়ের ওপর ছেলে মেয়ে ক্লাসের দিকে ছুটছে। সকাল 8টায় কারই বা ক্লাস করতে মন চায়। ভাবতে ভাবতে আনমনে হাঁটছিলাম, আর হঠাৎই কেউ একজনের গলা শুনলাম, ওই অনিকা। হার্টবিট বেড়ে গেল আমার। আশেপাশে তাকালাম, কেউ নেই। পিছনে ফিরে দেখি ক্রাশ সাহেব হাসি হাসি মুখে তার বন্ধুর দিকে এগিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে তাদের দেখছিলাম। হুট করেই ক্রাশকে ডাক দিয়ে বসলাম, অনেক ভাইয়া। সে বিরক্ত হয়েছে মনে হলো। বন্ধুর সাথে কথা বন্ধ করে বিরক্ত সুরে বলল, কিছু বলবে? ভাইয়া একটু এদিকে আসুন না। কি ব্যাপার? আমি নিজেই ভুলে গেলাম কেন তাকে ডাকলাম। কি বলবো এখন? মাথাটা পুরোই উল্টাপাল্টা হয়ে গেল। সিদ্ধান্ত নিলাম তাকে আজকেই সব ক্লিয়ার করে দেব। যা হয় হবে। গালি দিবে, বকা দিবে, থাপ্পড় দেবে, দিক, আমিও তার পিছু ছাড়বো না। আমার নীরবতা দেখে সে বলল, ফাজলামি হচ্ছে? কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। তো ডেকেছো কেন? আসলে ভাইয়া, কি আসলে? আই লাভ ইউ বলেই দিলাম এক দৌড়। একদম ক্লাসে এসে চেয়ারে বসে হাঁফাতে শুরু করলাম। হার্ট খুব ফাস্ট বিট করছে। চোখ বন্ধ করে বসে রইলাম। কানে আসলো, এই যে চেয়ার নং 3 ইউ লেডি স্ট্যান্ড আপ। চোখ খুলে তাকিয়ে দেখি স্যার বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে। শুধু স্যার নয়, পুরো ক্লাসই আমার দিকে তাকিয়ে। দাঁড়ালাম। স্যার বললেন, এটা কি সিনেমা হল নাকি? আর ইউ ফরগেট দ্য রুলস? সরি স্যার, অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে। গেট লস্ট ফ্রম দ্য ক্লাস। মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে এলাম। এই স্যার জীবনেও ক্লাসটা করার পারমিশন দিবে না। অগত্যা রিকোয়েস্ট করারও মানে হয় না। আমার অপরাধও গুরুতর সেটা বুঝতে পারলাম। ক্লাসে আসা যাওয়া নিঃশব্দে হবে। স্যারকে কিছু বলা যাবে না, এতে কনসেন্ট্রেশন নষ্ট হয়। আর আমি যেভাবে দৌড়ে ক্লাসে ঢুকেছি, আবার ধপাস করে চেয়ারে বসেছি, 1 ঘন্টা ক্যাফেতে কাটিয়ে দিলাম। আজ আর ক্লাস মিস করা যাবে না। পরের ক্লাসটা কেমিস্ট্রি ল্যাব ক্লাস, 8 তলায়। ক্যাফে থেকে বেরিয়ে গেলাম একাডেমিক বিল্ডিং এ। গার্লস লিফটের সামনে দাঁড়াতেই দেখলাম বয়েজ লিফট থেকে অনেক বেরিয়ে আসছে। তাকে দেখেই আর লিফটের জন্য ওয়েট না করে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। 8 তলায় সিঁড়ি বেয়ে ওঠা যে কি কষ্ট। 3 ঘন্টা ল্যাব ক্লাস শেষে লাঞ্চ ব্রেক। ঘড়িতে 1টা বাজে। যে যার মতো হলের দিকে দৌড়াচ্ছে, কারণ 45 মিনিটের মধ্যে গোসল, খাওয়া, নামাজ। ভার্সিটিতে প্রতিটি স্টুডেন্টকে এমন অসম্ভবকে সম্ভব করতে হয় প্রতিনিয়ত। একাডেমিক বিল্ডিং থেকে বের হয়েই আমার চক্ষু চড়ক গাছ। ব্যাডমিন্টন কোর্টের ওখানে অনেক তার বন্ধু এইদিকেই তাকিয়েছে। সকালের ঘটনার জন্য আমাকে আজকে খেসারত দিতে হবে কে জানে। ওদের না দেখার ভান করে আস্তে আস্তে এগোতে লাগলাম।
তখনই ডাক পড়লো আমার। তাকাতেই দেখলাম অনেক ইশারা করে ডাকছে। মাঘ মাসের শীতেও আমি ঘামতে শুরু করলাম, তার উপর পুরো শরীর কাঁপছে। নাম কি? নিশু, সামিহা। থাপ্পড় চেনো? মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর অনেক আবারও বলল, নিজেকে কি সিনেমার হিরোইন মনে হয়? সূর্যের দিকে তাকিয়ে থাকবে লাঞ্চ ব্রেক পর্যন্ত। ক্লাস টাইম হলে ক্লাসে যাবে। নাও স্টার্ট। তাকাও সূর্যের দিকে। অসহায়ের মতো অনেকের দিকে তাকালাম। চশমার গ্লাসের পিছনে তার দু চোখে অজস্র ঘৃণার প্রতিচ্ছবি। চশমা পরা ছেলেরা রুক্ষ হয় না, তাদের চেহারা মায়া ভরা, কিন্তু অনেক রুক্ষ, খুব রুক্ষ, ভয়ানক রুক্ষ। তার দিক থেকে চোখ সরিয়ে সূর্যের দিকে তাকিয়ে রইলাম। সে কড়াভাবে বলল, চোখ সরিয়েছে তো পানিশমেন্ট দ্বিগুণ হবে। মাইন্ডেড। আশেপাশে কেউ আছে কিনা কিছুই বুঝতে পারছি না। মাথার অসহ্য যন্ত্রণায় মনে হলো এই বুঝি মাথা ফেটে আমি মারা যাব। ক্ষণিকের জন্য মনে হলো পৃথিবীতে আমি খুব একা, আমার কেউ নেই। ঘুম ভাঙতেই নিজেকে আমার হলের রুমে আবিষ্কার করলাম। আমি তো ক্যাম্পাসে ছিলাম, রুমে আসলাম কিভাবে? অসহ্য মাথায় যন্ত্রণায় ভালো করে তাকাতেও পারছি না। মাথায় কে যেন পানি ঢালছে, হয়তো চিনিয়া। পৃথিবীটা কত অদ্ভুত। আমি যাকে ভালোবাসি সে আমাকে হয়তো শুধু ঘৃণাই করে। ভালোবাসা কি এমনই হয়? রাতে আমার প্রচন্ড জ্বর এলো। জিনিয়া মনে হলো অনেকক্ষণ কপালে জলপট্টি দিয়েছে। হল লাইফের রুমমেটের থেকে বিন্দু পরিমাণ সেবাও যেন এক সমুদ্রের সমতুল্য। আমার জ্বরের 7ম দিন মনে হলো আমি জীবিত আছি। আমার জীবনে এমন ভয়াবহ জ্বর কখনো হয়নি। কাল পর্যন্ত নাকি 104 এবং 103-এ ওঠানামা করছিল। গত রাতে দেখলাম তেমন কোনো ফোন কল কিংবা SMS-ও আসেনি। কল নেই, কারণ জিনিয়া রিসিভ করেছিল। আর আজকে একটা কল শুধু ভাইয়ের নাম্বার থেকে। কয়েকটা SMS আসছে যেগুলো সিম কোম্পানির। আচ্ছা, আমার বাবা মা এমন কেন? আশ্চর্য। আমি অসুস্থ জেনেও কেন তার আসলো না? আমি যে হলে খুব ভালো আছি আমার বাবা মা শতভাগ নিশ্চিত। সত্যি কি বাবা মায়ের থেকে দূরে ভালো থাকে কোনো সন্তান? ব্যস্ত মা বাবার সন্তান হওয়ার থেকে কষ্টের কি আর কিছু আছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা বালিশের কাছে রাখলাম। পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষের তাদের জীবন খুব সুন্দর করে উপভোগ করতে পারে। আমার মতো অভাগার কাছে প্রিয় মানুষের সাথে মাত্র কিছু সময় কাটানোই যথেষ্ট মন খুলে হাসার জন্য। অনেককে নিয়ে ভাবার মতো অবস্থায় এতদিন না থাকলেও এখন থেকে অনেক শব্দটা আবারও মাথায় ঘুরতে শুরু করেছে। কে জানে কি আছে শেষে। বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালাম। সন্ধ্যা হয়েছে সবে। চিনিয়া বারান্দায় হাঁটাহাঁটি করছিল। আমাকে দেখে বলল, আজকে কেমন লাগছে? জ্বর সেরেছে? হ্যাঁ। ক্লাসে কবে যাবেন? পুরো 1.5 সপ্তাহ ক্লাস করছিস না। সেমিস্টার ফাইনালেরও আর দেরি নাই। দেখি কাল থেকে যাব। ওই দিন সূর্যের দিকে এভাবে তাকিয়েছিলি কেন? অনেকে বলা বলি করছিল অনেক ভাইয়া আর তার বন্ধুরা নাকি তোকে কি কি বলেছিল, তারপর তুই সূর্যের দিকে তাকিয়েছিলি। আশ্চর্য, তুই কি পাগল নাকি নিশু? ওই দিন তোর চোখ দুটো দেখে কি পরিমাণ ভয় পেয়েছে কিভাবে বুঝাবো তোকে। আমার মনে হয় তুই অনেককে প্রপোজ করেছিস আর সে তোকে এই পানিশমেন্ট দিয়েছে, তাই না? আমি কিছুই বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের পানে তাকিয়ে রইলাম। জিনিয়া আবারও বলল, তাকে অন্য মেয়েরা প্রপোজ করলে 2-4টা কথা শোনায়, কিন্তু তোর সাথে কেন এমন করেছে সেটাই বুঝলাম না আমি। আশ্চর্য, আমাকে ওই বিষয়টা ভাবায়নি। ভালোবাসার কথা বললে পানিশমেন্ট পেতে হবে। এরপর কেটে গেল পুরো একটা মাস। অনেকের সাথেও এর মাঝে প্রায়ই দেখা হয়েছে। আমিও হাল ছাড়িনি। স্বাভাবিকভাবেই তার সাথে মেশার চেষ্টা চালিয়ে গিয়েছি। অনেকদিন নিজে যেচে তার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে গিয়েছি। বিনিময়ে হয় সে আমাকে পাত্তা না দিয়ে চলে গিয়েছে, নয়তো সবার সামনে নির্লজ্জ বেহায়া মেয়ে বলে সম্বোধন করেছে। একদিন তো সে বলেই বসলো, এই পর্যন্ত অনেক মেয়েই আমাকে ভালোবেসেছে, কিন্তু কেউ তোমার মতো ছ্যাঁচড়ামি করেনি। রিজেক্ট হওয়ার পর চলে গিয়েছে। তুমি কেন এখন আমার পিছনে পড়ে আছো? আমি একটু রাগ অভিমান না করে বললাম, কারণ আমি অন্যরা না, আমি নিশু। আপনাকে ভালোবাসি, ভালোবেসেছি, ভালোবেসেই যাব। যত সব। এরকম চলতেই লাগলো। আমি অবাক হলাম। এই ছেলে একদিন আমাকে পানিশমেন্ট দিয়ে শান্ত হয়নি, আরো অনেক পানিশমেন্ট দিয়েছে। তার মধ্যে 2-1টা যা আমি জীবনে কল্পনা করতে পারিনি। সেদিন ছিল র্যাগ ডে, রঙে পুরো মাখামাখি আমরা সবাই। হঠাৎ আমাকে অনেক ডাকলো। আমি খুশিতে লাফিয়ে গেলাম ওর কাছে যেতেই অনেক আমার হাতে একটা থালা ধরিয়ে বলল, যাও গিয়ে ক্যাম্পাসের সবার কাছে ভিক্ষে চাও। আমি হতভম্ব হয়ে বললাম, মানে? যা বলছি তাই। যদি একটু চালাকি করো তবে এর চেয়ে খুব খারাপ র্যাগ দিব তোমাকে। আমি অসহায়ের মতো কাঁদতে লাগলাম। অবাক করার বিষয় এতে সবার কি হাসি?
নিজেকে সার্কাসের কোনো জন্তু মনে হচ্ছিল আমার, যেন আমি সবাইকে মজা দেখাচ্ছি। আমি কি সত্যিই জোকার? রাগে অভিমানে এরপর অনেকদিন ভার্সিটিতে যাইনি। মাঝে একদিন শুধু গিয়েছিলাম বিদায় অনুষ্ঠানের দিন, তাও অনেককেই দেখার জন্য। ভালো লাগার ব্যাপার হলো অনেক সেদিন আমার সাথে কোনো খারাপ আচরণ বা র্যাগ দেয়নি, আবার তেমন কথাও বলেনি। শুধু আমি জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন, উত্তরা একটা হাসি দিয়ে বলল ভালো। কি জাদুকরি তার হাসি! তার এই হাসিটাই আমাকে খুন করার জন্য যথেষ্ট। এই হাসিটার জন্যই শুধুমাত্র ক্ষণিকের জন্য আমি একটু আশা খুঁজে পেয়েছিলাম। সময় দিনগুলো চলতেই থাকলো। আমি তেমন একটা ক্লাস করতাম না, ভার্সিটিতে যেতাম তাকে দেখার জন্য। মাঝে মধ্যে দেখা হতো, বেশিরভাগ দিনই দেখা হতো না। আমি ক্যাম্পাসে হাঁটতাম আর তার কথাই ভাবতাম। ক্লাস করলেও কনসেন্ট্রেশন ছিল না, পড়াশোনা একদম অসহ্য লাগতো আমার। ভেবেছিলাম পরীক্ষার সময় হয়তো ভার্সিটিতে শেষবারের মতো অনেকের সাথে দেখা হবে, তাও হলো না। সবগুলো এক্সামই খুব বাজে দিলাম। এক্সামের পর সেমিস্টার ব্রেকে বাসায় গেলাম। বাসায় এসে আরো একাকিত্ব বোধ করছিলাম আমি। আমাদের ব্যস্ত পরিবারের আমরা 4 সদস্য, আমি, বাবা, মা আর ভাইয়া। ভাইয়ার সাথে আমার খুব কম দেখা হয়, কারণ সে চট্টগ্রামে বন বিভাগে জব করে আর সকাল থেকে সন্ধ্যা অবধি বাবা মা অফিসে। আমার এই জীবনে আমি খুব একা। বাবা মায়ের অঢেল টাকা থাকায় শুধুমাত্র এই টাকা জিনিসটাই না চাইতেই পেয়েছি আমি, কিন্তু যা চাই তা পাওয়া হয়ে ওঠেনি। একটু ভালোবাসা, একটু সময় চেয়েছিলাম, সেটা আর পেলাম না তাদের ব্যস্ত কর্মমুখী জীবনযাপনের কারণে। ছুটি কাটিয়ে হলে আসার পরপরই রেজাল্ট দিল। আমি খুব বাজে রেজাল্ট করলাম, জিপিএ 3 পয়েন্টও আসেনি। অনেকের খোঁজ নিয়ে জানলাম তার সিজিপিএ 3.9+। আমার যে কি খুশি! নিজে এত বাজে রেজাল্ট করলাম তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নতুন সেমিস্টারের ক্লাস পুরো দমে চলতে লাগলো। আমি তখনও অনেকের স্বপ্নে বিভোর। পার্থক্য একটাই, আগে ভয়ে থাকতাম সে কখন কি করে বসে, আর এখন দিনের পর দিন, মাসের পর মাস তার সাথে আমার দেখাই হয় না। আমি অপেক্ষা করে থাকি তার। হয়তো একদিন সে আসবে, আমাকে অনুভব করবে, হয়তো একদিন সে নিজে আমাকে খুঁজবে। আমি অপেক্ষায় থাকি। আমার একটু হলেও বিশ্বাস হতো আমি আমার ভালোবাসার যুদ্ধে বিজয়ী হব। এই সেমিস্টারের শেষের দিকে অনেকে ভার্সিটিতে দেখলাম। সে ফর্সা চেহারা, মাথা ভর্তি খাড়া খাড়া চুল, ছোট ছোট চোখে হাই পাওয়ারের চশমা, চশমার গ্লাসটা আগের চেয়েও খোলা। চোখের সমস্যা বেড়েছে হয়তো। এতদিন পর তাকে দেখেই কিভাবে যেন ছুটে চলে গেলাম তার সামনে। নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। একদম তার কাছে গিয়েই বললাম, এতদিন পর আসলেন তাহলে? আমাকে দেখে তার কোনো ভাবান্তর দেখা গেল না। ভাবলেশীনভাবে বলল, কোনো কথা ছিল নাকি আসার? আপনার কি একটুও মনে হয় না যে কেউ একজন আপনার অপেক্ষায় থাকে? না। কথাটা বলে সে হনহন করে চলে গেল। আমি স্থির দাঁড়িয়ে রইলাম, চোখের পানি টলমল করছে। এতটাই কি নগণ্য আমি, যাকে একটু ভালোবাসা যায় না, একটু ভালো ব্যবহার করা যায় না, একটু সময় দেওয়া যায় না? আশ্চর্য! শালা তোরে আমি একবার পাই, ইগনোর করা শেখাবো। আমার অবস্থা পুরোই বেগতিক। আমি এত চঞ্চল হাসি খুশি একটা মানুষ ছিলাম, সারাদিন কত হেসে খেলে বেড়াতাম, আর এখন কয় দিন কয় মাস যাবৎ প্রাণ খুলে হাসি না। নিজেকে এই জন্য আমি বুঝতে পারি না, কেন ছাড়তে পারবো না আমি? কেন এমন হয়ে যাচ্ছি আমি? কেন এত কিছু সহ্য করছি? এতটা অবহেলা, এত তাচ্ছিল্যের পরও আমি তার পিছু ছাড়তে পারবো না। আমি শিওর। কেন আমি জানি না। ভালোবাসতে যেমন কারণ লাগেনি, এখনো কোনো কারণ নেই। আমার রুমমেট জিনিয়া, বান্ধবী রুম্পা, ডিপার্টমেন্ট এর ফ্রেন্ডরা পর্যন্ত আমাকে কত বোঝায়, নিজের ভালোটা বুঝে নিতে বলে, অথচ আমার ভালো থাকার সম্বল একটা মানুষই, আর সে অনেক। এরপর কেটে গেল প্রায় 1টা বছর। এর মাঝে অনেকের সাথে দেখা হওয়ার কোনো চান্সই পেলাম না। সে এমএসসি করেছে অন্য ইউনিভার্সিটিতে। অনেক চেষ্টা করেও ইউনিভার্সিটির নাম পর্যন্ত জানতে পারলাম না। জানার কোনো সোর্সও নেই। ফেসবুক থেকেও আমাকে ব্লক করেছে। অবশ্য ফেক আইডি হলে তাকে ফলো করতাম, কিন্তু তাতে লাভও হতো না। দূরে গেলে নাকি ভালোবাসা কমে যায়, আর আমার না পাওয়া ভালোবাসা দূরে গিয়ে আমি শেষ হয়ে যাচ্ছি। কত অদ্ভুত ব্যাপার। আমি প্রায় এক প্রকার অসুস্থ হয়ে পড়লাম। আগে তাও পড়াশোনা করতাম একটু আধটু, এখন টোটালি অফ। বইয়ের কাছেও যাই না, পড়ালেখা একদম ছেড়ে দিয়েছি। রুমের দরজা জানলা বন্ধ করে অন্ধকার করে শুয়ে থাকি সারাক্ষণ। খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই। ফলে আমার জন্য রুমমেটের প্রবলেম হচ্ছে, তাই বাসায় চলে এসেছি। সন্ধ্যায় বাবা মা বাসায় এসে আমাকে প্রতিদিন সারাক্ষণ রুম বন্ধ করে থাকতে দেখে তাদের চিন্তা বেড়ে গেল। কাজের লোক যারা আছে তারাও বাবা মাকে বলছে আমার কথা। বাবা মা 15 দিনের ছুটি নিলেন আমায় সময় দেওয়ার জন্য। এত বছর পরে এসে হয়তো তাদের মনে হয়েছে আমাকে সময় দেওয়ার কথা। বাবা প্রতিদিন এসে বলেন, চলো মা, এইখানে ঘুরতে যাই, ওইখানে যাই, ওই দেশে যাই।
তোমার ভালো লাগবে। আমি স্রেফ না করে দেই আমি যাব না। মা সারাক্ষণ আমার পাশে বসে থাকেন, তার জীবনের বিভিন্ন গল্প অভিজ্ঞতার কথা শেয়ার করেন। আমি অন্য সময় হলে হয়তো অবাক হতাম যে আমার মা এত কথা বলতে পারে, কিন্তু এখনের সময় এসে আমাকে কিছুই ভাবায় না। হুট করেই আমি বিরক্ত হয়ে মাকে বলি, মা তোমার কথায় আমার মাথা ব্যথা ধরে গেছে, প্লিজ যাও, তুমি ঘুমাবো। তখন আমি মায়ের দিকে তাকাই না, হয়তো তাকালে দেখবো দুটো চোখ ছলছল করছে, টুক করে 2 ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়বে এক্ষুনি। আমার দুশ্চিন্তায় বাবার ডায়াবেটিস আরো বেড়ে গেল। বাবা মা দুজনেই চাকরি জীবনের ইতি টানলেন, পুরো পরিবারটাই থমকে গেছে যেন। বাবা হালনা ছেড়ে সাইকিয়াট্রিস্ট এর সাথে কনসাল্ট করলেন, একবার না অনেকবার অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করলেন। মিট করার সময় আমি আর গেলাম না। এর মাঝে ভাইয়া বাসায় আসলো। বাবা মা ভাইয়াকে বিয়ে দিয়ে দিলেন। ভাবির নাম জাহিন, চোখ দুটো ভীষণ মায়াবী, পাকিস্তানিদের মতো খাড়া না। এই নাকের জন্যই ভাবিকে বাঙালি মনে হয় না। আমি খেয়াল করলাম বিয়ের 2 দিনের মধ্যেই ভাবি আমাকে আপন করে নিল, যেন আমি তার কত চেনা, নিজের আপন বোন। ভাইয়ার বিয়ের 4র্থ দিনের দিন কনফার্ম হলো আমাদের ফ্যামিলির সবাই নেদারল্যান্ডস যাচ্ছি বেড়াতে। আমি কোনোভাবেই আমার যাওয়া ক্যান্সেল করতে পারলাম না। ভাবি কসম দিয়ে দিল যেতেই হবে। অগত্যা 15 দিনের জন্য দেশ ছাড়লাম আমার পরিবারের সবাই। আমস্টারডাম সিটিতে পৌঁছেই আমার মনে হলো ঢাকা শহরের জ্যামে ঘন্টার পর ঘন্টা কাটানোর কাছে এই শহরটা যেন স্বপ্নপুরী। যদিও আমার দেশও কম সুন্দর না। নেদারল্যান্ডস সফরের 3য় দিনে সপরিবারে সি বিচে গেলাম আমরা। সমুদ্রের পানিতে নেমেই আমরা সে কি উল্লাস! অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম, প্রায় 1 বা 1.5 বছর পর। আমাকে এত প্রফুল্ল দেখে আমার পরিবারের সবাই কি খুশি! এই আমিটাকেই হয়তো খুঁজছিল তারা। সমুদ্রের ঢেউ একটু পরপর ভিজিয়ে দিচ্ছে আমায়। চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলাম। এভাবেই অনেকক্ষণ কাটার পর ভাবি এসে টানতে টানতে পাড়ে নিয়ে গেল হোটেলে ব্যাক করার জন্য। আমি নাছোড় বান্দা, এখনই ফিরবো না। হঠাৎই খেয়াল করলাম ভাবির পিছনে আরেকটা দূরে নেভি ব্লু টি শার্ট পরা কেউ কোমর সমান পানিতে দাঁড়িয়ে ডুবে যাওয়া সূর্যের পানে চেয়ে আছে। আমার হাত থেকে ভাবির হাত ছাড়িয়ে আমি ছুটে গিয়ে আস্তে পৃষ্ঠে জাপটে ধরলাম মানুষটাকে। এই যে আমার প্রাণ ভোমরা, একে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। পুরো শরীর কাঁপছে আমার। মুহূর্তেই আমাকে ছুঁড়ে ফেলে দিল সে, প্রায় পড়ে যাওয়ার আগেই আবার ধরে ফেললো। আমি তার দিকেই তাকিয়ে আছি, সেই চিরচেনা মুখ যা দেখে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। হোয়াট দ্য হেল ইজ দিস? অনেকের চোখে মুখে বিরক্তির ছাপ বেশি উঠেছে। আমি তোতলাতে তোতলাতে বললাম, আপনি কেন আমার সাথে এমন করে? জাস্ট শাট আপ। কেন আমার পিছনে পড়ে আছো? তোমার জন্য কি আমি মরেও শান্তি পাবো না? আমি কাঁদতে কাঁদতে আবারও তাকে জড়িয়ে ধরলাম। কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সে আমাকে ছাড়িয়ে সজোরে আমার গালে চড় বসিয়ে দিল। কারো উপরে আছড়ে পড়লাম মনে হলো। তাকিয়ে দেখি ভাইয়া রক্তচক্ষু করে তাকিয়েছে অনেকের দিকে। ভাইয়া কিছু বলার আগেই ভাবি অনেককে সরি টরি বলে বিদায় করে দিল। ভাইয়া ভাবির সাথে রাগ দেখিয়ে আমাকে নিয়ে পাড়ে উঠে আসলো। আমি জাস্ট ওই মুহূর্তটাতেই ডুবে আছি। মা আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করেই চলেছেন, ওই ছেলেটা কে? তুই ওকে এভাবে জড়িয়ে ধরেছিস কেন? আশ্চর্য তো, কেউ? আরো কত প্রশ্ন। আমি কিছু বলার মতো অবস্থায় ছিলাম না তখন। রাতে আমার জ্বর আসলো। প্রথমবার নির্লজ্জের মতো বাবার কাছে অনেককে চাইলাম। বাবা মা দুজনেই হতভম্ব। একটা ছেলের জন্য আমি এমন উন্মাদের মতো হয়ে যাব, সেটা হয়তো কেউই ভাবেননি। তাদের এই স্ট্রং মেয়েটার থেকে হয়তো এটা আশা করেননি। আমি এমন ধাঁচের মেয়েই ছিলাম না। অথচ বাবা মাকে নিশ্চিত করলেন আমাকে তিনি যে কোনো কিছুর বিনিময় হলেও অনেককে এনে দিবেন। বাবা অনেক খোঁজখবর নিয়েও আমস্টারডাম শহরে অনেককে পেলেন না। এয়ারলাইন্স থেকে খোঁজ পেলেন। গত রাতের ফ্লাইটে বাংলাদেশ থেকে ট্যুরে আসা 6 সদস্যের টিম চলে গেছে। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ মা, আমি তোমাকে খুঁজে এনে দিবই। আমার অবস্থা আরো খারাপ হলো। পাগলের মতো হয়ে গিয়েছি একদম। সারা দিন রাত কান্নাকাটি করতে থাকি। আমার অবস্থা এরকম হওয়ায় ইমার্জেন্সিলি বাবা বাংলাদেশে নিয়ে আসলেন আমাকে। বাসায় আসার পর অবস্থা আরো অবনতি হলো। কাউকেই চিনতে পারি না। আমার ট্রিটমেন্ট চলতে লাগলো। এভাবেই কেটে গেল আরো কয়েকটা মাস। আমি একদম রুমে বন্দি হয়েই থাকতাম। খাওয়া দাওয়া সবই নিজের রুমে। পুরোপুরি স্বাভাবিক আমি হতেই পারিনি। এর মধ্যে একজন 25 কি 26 বয়সী ভদ্রলোক আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসতেন। ভাবির কলেজ ফ্রেন্ড নাকি। এত হতাশার ডিপ্রেশনের মাঝেও তার সাথে কথা বললে একটু হলেও হালকা লাগতো নিজেকে। এর মাঝে আমি একদিন রাতে ডাইনিংয়ে খেতে গেলাম। কতদিন পর আমি ওই রুমটা থেকে বের হয়েছি কে জানে।
আমাকে দেখে মা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমি খেতে পারলাম না, অনেক দিন নিজের হাতে খাইনি, বাবা খাইয়ে দিচ্ছেন। আমার খাওয়ার মনোযোগ নেই। তা দেখে খাওয়ার মধ্যে বাবা বললেন, অনিক হাসান, বাবার নাম সাইদ আল হাসান, বাসা উত্তরা 11 নং সেক্টর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে মাস 3 আগে। 2 ভাই 1 বোন, ছেলেটা সবার বড়। ওরা কুমিল্লার হলেও ঢাকায় আছে ছেলের জন্মের আগে থেকেই। আমি জাস্ট থমকে গেলাম। বাবা আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ বাবা। তোমার এই খুশি ভরা মুখটাই দেখতে চেয়েছিলাম মা। এরপর থেকে শুরু হয়ে গেল আমার উপর সবার অত্যাচার। একদম স্ট্রেট চিপায় রেখে দিয়েছে আমাকে। আমি যতদিন না পর্যন্ত স্বাভাবিক হচ্ছি ততদিন পর্যন্ত বাবা অনেকের বাসায় প্রপোজাল পাঠাবেন না। কোনো বাবা মা তার ছেলের গলায় নিশ্চয়ই হাফ মেন্টাল মেয়ে ঝুলিয়ে দিবেন না। ভাবির সাথেও এই কদিনে আরো ক্লোজ হয়ে গেলাম। কত গল্প যে আমরা করতাম সারাক্ষণ। প্রায়ই ঘুরতে যেতাম, লাঞ্চ করতাম বাহিরে, শপিং এ যেতাম, কখনো বাসার সবাই মিলে উইকেন্ডে ট্যুর দিতাম, শুধু আমার স্বাভাবিক জীবনটা ফিরে পাওয়ার জন্য। আর মিস্টার ফারহান ইমতিয়াজের সাথে কয়েকদিনের আলাপে উপলব্ধি করলাম জীবনের অন্তিম মুহূর্তেও হাল ছাড়তে নেই। মিস্টার ফারহান ইমতিয়াজ হলো ভাবির সেই কলেজ বন্ধু, পেশায় সাইকিয়াট্রিস্ট। সেই হিসেবেই তিনি এখন আমার পরিচিত। আমার সম্পর্কে মিস্টার ফারহান শুধু এইটুকুই জানতেন, অনেক নামে এক ছেলের জন্য আমার এই অবস্থা। মিস্টার ফারহানকে আমি অনেকের ব্যাপারে সব বললাম। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে তিনি চুপ করে রইলেন। আমার বিরক্তির শেষ নেই। এই মানুষটা বাহিরের হলেও তার সাপোর্ট নিজের লোকদের চেয়ে কোনো অংশে কম নয়। এই যে ইদানিং সারাক্ষণ হাসি গল্প করি, তার পিছনে এই লোকটারও তো বড় অবদান আছে। আর এখন সে চুপ করে আছে। তাকে চুপ করে থাকার জন্য আমি এসব বলেছি। নিশু, মিস্টার ফারহান হাসলেন, আবার হাসি থামিয়ে বললেন, মন দিয়ে শুনবে নিশু। আমি একটা মেয়েকে খুব পছন্দ করি। পছন্দ করার কারণ অবশ্য নেই, তবু পছন্দ করি। বলতে পারো ভালোবাসি। সেও আমাকে ভালোবাসতো বলছি, কারণ এখন তার ধারণা আমাকে পছন্দ করে না। সে নাকি এতদিন ভালোবাসেনি, জাস্ট ওর ভালো লাগতো। এখন ওর মনে হচ্ছে ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক ডিফারেন্স। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আর যদি হয় এটা একতরফা, তাহলে তো সেই সম্পর্কের কোনো মানেই নেই। অবশ্য আমিও জোর করিনি, কারণ সংসার কিংবা সম্পর্ক এটা হলো মাটির পুতুলের মতো। যত্নে তৈরি করা থেকে শুরু করে সবসময় যত্নে রাখতে হয়। হাত ফসকে গেলেই শেষ। সম্পর্কও এমন। আমি চাচ্ছি সে সময় নিক, বুঝুক, নিজে কি চায় তা খুঁজুক। আমি অবশ্যই ওর অপেক্ষা করছি। নাম কি মেয়েটার? আলিনা। ভালোই তো। হ্যাঁ ভালোই। তোমাকে এই ঘটনা কেন বলছি জানো? কেন? আচ্ছা, আরেকটা বিষয় বলি। আমাদের জীবনটা বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসায় আবদ্ধ। আমরা নিজেরাই করতে চাই, অথচ দেখো এর বাইরেও একটা সুন্দর জীবন কিন্তু আছে। কি নেই আমাদের জীবনে? সবই আছে, আবার একটার বদলে পরিপূরক অপরটা আছে। কিন্তু আমরা তা উপভোগ করতে পারি না, কারণ সেটা আমাদের কাছে পানি ভাত হয়ে গিয়েছে। আমরা চাই অসাধারণত্ব, সাধারণ কোনো কিছুই আমরা উপভোগ করতে পারি না। সেজন্যই আমরা কেয়ারিং, ভালোবাসা চাই, কিন্তু সেটাও যেন অতিরিক্ত কিছু না হয়ে যায়। তরকারিতে অতিরিক্ত লবণ দিলে পুরো তরকারিটাই অখাদ্য হয়ে যায়। বাস্তবে কিছু কিছু ব্যাপারও এইরকমই। এজন্যই আমরা বলি অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। অতিরিক্ত ভালোবাসা, কেয়ারিং, চাওয়া কোনোটাই আমাদের জন্য ভালো না। এভরিথিং হ্যাজ এ লিমিটেশন। দেখো নিশু, অনেককে তুমি ভালোবেসেছো ঠিক আছে, কিন্তু কোনো এক পর্যায়ে গিয়ে সেটা হয়ে গিয়েছে অতিরিক্ত। আবার অনেক তোমাকে ভালোবাসে না। এটা অন্তত তুমি ডিজার্ভ করো না, এটাও তোমার ভাবা উচিত। একতরফা কোনো কিছুই তো হয় না, তাই না? এমনও তো হতে পারে যে সে বিয়ে সম্পর্ক জড়াতে চাচ্ছেই না। এত ঘটনা শুনে আমার সেটাই মনে হয়। এর মাঝে বিয়ের সম্বন্ধ করতে চাইলে সেক্ষেত্রে আঙ্কেলেরও সম্মানহানি হতে পারে, কারণ এটা স্পষ্ট অনেক তোমাকে ভালোবাসে না। আমার মনে হলো মিস্টার ফারহান আসলেই পাগল হয়ে গিয়েছে। কি বলে এসব গাধা? সেটা সময় হলেই বোঝা যাবে। আচ্ছা বাদ দেও এসব। আই মিন জাস্ট ইমাজিনেশন। আমি আলিনাকে খুব পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে। এরপর আমরা চুটিয়ে প্রেম করতে শুরু করলাম। আমাদের কত স্বপ্ন, কত লক্ষ্য। হঠাৎ আমার শরীর খারাপ হলো, ভয়ানক খারাপ। আমি পরিবারের কাউকে জানিয়ে ডক্টরের কাছে গেলাম এবং কিছু টেস্ট করে আমার ক্যান্সার ধরা পড়লো, যেই ডিজিটের আসল নাম লিউকোমিয়া। মিস্টার ফারহান একটু থামলেন। আমি বললাম, কফিটা ঠান্ডা হচ্ছে। তিনি কফির মগ হাতে নিয়ে আবারও বলতে শুরু করলেন। আমার রোগের কথা শুনে আমার সব স্বপ্ন, লক্ষ্য, উপলক্ষ্যগুলো জাস্ট আমি ভুলে গেলাম। তবে আমার বিন্দু মাত্রও খারাপ লাগা বা কষ্ট হলো না, কারণ আমরা মানুষ মাত্রই মরণশীল। একদিন তো মারা যাবই। আমার ভয় শুধু আমার বাবা মা, আমার ভাই বোন এবং আলিনাকে নিয়ে।
তারা ব্যাপারটা স্বাভাবিকভাবে কখনো নিতে পারবে না। আমি ট্রিটমেন্ট চালিয়ে গেলাম। রোগ যখন হয়েছে চিকিৎসা তো করতেই হবে, তাই না? কিন্তু ধীরে ধীরে আমি আরো বেশি দুর্বল হতে লাগলাম। আমার রোগটা আরো প্রশস্ত হলো। চিকিৎসার কারণে অনেক পেশেন্ট সুস্থ হয়, আবার অনেকেই হয় না। সবটাই যেহেতু ভাগ্য আর হায়াতের উপর নির্ভরশীল, তাও আমি চেষ্টা চালিয়ে গেলাম। এর মধ্যে একটা ব্যাপার হলো, আলিনা আমার কাছে সময় চায়, দেখা করতে চায়, সবসময় পাশে চায়, কিন্তু তা দিতে আমি অপারক। তাতে আলিনা রেগে যায়, পাগলামি করে। ওকে শান্ত করার জন্য আমি সবটা ওকে বলে দিলাম। এখন নিশু, তুমি বলো তো, ওই পরিস্থিতিতে আলিনার কি করা উচিত? সিচুয়েশন না ফেস করে কোনো কিছু বোঝা বা বলা যায় না। আমি লক্ষ্য করলাম মিস্টার ফারহানের চোখ ভিজে আসছে। মুহূর্তেই সেটা মুছে ফেলে তিনি মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, নিশু, তুমি জানো তোমার ঠোঁটের নিচে যে তিলটা আছে সেটাই তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। তার চেয়ে বড় কথা, তোমাকে দেখে যথেষ্ট ম্যাচিউর এবং খুব বুদ্ধিমতী মনে হয়, কিন্তু তুমি খুব বুদ্ধিমতী না, সামান্য বুদ্ধিমতী। আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বুঝলে? আমি এখন বেরোবো। মিস্টার ফারহান চলে গেলেন। ওনার কথাগুলোর ধারের কাছেও আমি যেতে পারছি না। কি বলল? আমি ভাবির রুমে গেলাম। ভাবি উপন্যাস পড়ছে। আমাকে দেখি বই বন্ধ করে বলল, রায়ভাগিনী নন্দিনী, মুখ শুকনো কেন? ভাবি, তোমার বন্ধুটা একটা স্ট্রেঞ্জ মানুষ। কি সব উল্টাপাল্টা কথা বলে। আমার কাছে এখন সত্যি ওনার মাথায় সমস্যা মনে হয়। এতদিন মনে হয়নি? এতদিন তো ভালোই কথা টথা বলতো, ইদানিং এমন সব কথা বলে যা শুনে আমি হতাশ হয়ে যাই। কেন, কি বলে ফারহান? আজকে বলল তার নাকি লিউকোমিয়া হয়েছে। ও মাই গড, কি বলছিস নিশু? কবে হলো? হয়নি, এমনিতে জাস্ট উদাহরণ দিয়ে বলেছে। শিট। নিশু শোনো, তুমি এতদিন সুস্থ ছিলে না, তাই ওর কথা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে, আর ও তোমাকে স্বাভাবিক করার জন্য বিভিন্ন ট্রিক্স খাটিয়েছে। এখন তুমি স্বাভাবিক হয়েছো, তাই হয়তো ও তোমাকে কিছু বাস্তবধর্মী কথা বলেছে, যাতে তুমি ওগুলো উপলব্ধি করতে পারো, জীবনের কঠিন পরিস্থিতিতেও স্ট্রং থাকতে পারো। ভাবি, তুমি আমাকে তুমি তুমি করে কথা বলছো কেন হঠাৎ? ভাবি পাত্তা না দিয়ে বললেন, আচ্ছা নিশু, তুই পড়াশোনা আবার শুরু কর। ইয়ার লস হতেই পারে, তাই বলে টোটালি অফ তো করতে পারিস না। এই যুগে পড়াশোনা ছাড়া ভাত নেই। অবশ্য তোর অনেক না চাইলে সেটা অন্য ব্যাপার। আমার পক্ষে কিছুতেই আর পড়াশোনা সম্ভব না ভাবি। একদম মন উঠে গিয়েছে। পুরো মনটাই একটা ছেলেকে দিয়ে বসে আছিস। আচ্ছা নিশুমণি, তুই বিয়ের পর সারাদিন রাত অনেকের দিকে তাকিয়ে থাকিস। সংসার করা লাগবে না, মন তো ওইখানেই। কি যে বলো না গো। ও মাই গড নিশু, তুই তো ব্লাশিং করছিস রে। আয় না, দেখ দেখ। ভাবি হাসতে লাগলেন। আমিও হেসে ছাদে চলে এলাম। বাসার ছাদে আমি খুব একটা যেতাম না, কিন্তু ইদানিং খুব ছাদে যেতে ইচ্ছে হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে ছাদে এসে সূর্যোদয় দেখতে ইচ্ছে হয়, আবার সন্ধ্যা হওয়ার আগে সূর্যাস্ত দেখতে ইচ্ছে হয়। ইদানিং সবই ভালো লাগে। মায়ের কাঁধে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে, মায়ের জীবনের গল্পগুলো শুনতেও ভালো লাগে। বাবার সাথে দাবা খেলতে তো আমি এক পায়ে খাড়া, যদিও বারবার বাবার সাথে হেরে যাই আমি। একদিনে জিতেছিলাম, তবে সেই খেলায় আমাকে সাপোর্ট করেছে মা, ভাবি আর মিস্টার ফারহান। হিহি। রাত ঠিক 12টায় আমার ফোনে আননোন নাম্বার থেকে টেক্সট আসলো। টেক্সটটা এরকম, তুমি জানবে না, একখণ্ড মেঘের জন্য কি বিশাল মরুভূমির অভ্যন্তরে তুমুল সাইমুনে বৃষ্টি চৈত্রের নিচে পড়ে যায় অক্ষম ক্ষোভে। শুভ জন্মদিন NISHUSAMIHA। সব কথা শেষ হলে করাঘাত জাগাবে তোমায়, তুমি এসে খুলবে দুয়ার, দেখা হবে না। আজকে আমার জন্মদিন। আজকে কয় তারিখ? এটা কি ধরনের বার্থডে উইশ? অদ্ভুত। কে পাঠালো এটা? আমি কিছুই বুঝতে পারলাম না। ঠিক সকালেও এরকম আরেক অদ্ভুত ব্যাপার ঘটল। কলিং বেলের আওয়াজ শুনে মেইন ডোর খুলে দেখি কেউ নেই। ফ্লোরে একটা বক্স। বক্সটা নিয়ে খুলে দেখলাম ভিতরে কেক এবং চিরকুট। আমি চিরকুটটা নিয়ে রুমে চলে এলাম। তাতে গুটি গুটি অক্ষরে কিছু কবিতাংশ লেখা। দুয়ার বন্ধ করলেই আমি ফিরে যাব নির্বিকার, অস্বীকার করে মেনে নেব অ্যালবামে স্মৃতি নেই বলে। আদৌ দুঃখ করি না, সোনালি নিঃসঙ্গতা আমার বিচিত্র দুঃখের সমাবেশ সঞ্চয়। ব্যথা দাও বুকে রাখবো, ব্যথায় ভাঙবে না বুক। বুকে ব্যথা আছে, স্বপ্ন ডুবিয়ে নির্ভর হতে চেয়ে ডুবছি এখন স্বপ্নের বোঝা বয়ে। নিঃসঙ্গতায় ব্যর্থতা নয়, প্রচলিত সামাজিক প্রাণী জেনে রাখো। একা থাকা মানে অন্ধ পরাজয় নয়, পরাজয় ভিন্ন কিছু।
আমি কিছুই বুঝতে পারলাম না। কে পাঠিয়েছে আমাকে এসব লেখার মতো? কে থাকতে পারে? আমি এটা শিওর রাতের টেক্সট আর এখনের পার্সেল একই ব্যক্তির পাঠানো। বাই এনি চান্স অনেক পাঠায়নি তো? তাহলে কি সে লিখছে এসব? সাথে সাথেই আমি অনেকের নাম্বারে ডায়াল করলাম, কিন্তু নাম্বার বিজি। আমি এখনো ব্লক। অনেকের মা বাবা আমাকে দেখে গিয়েছিলেন দিন 3 আগে। ওনারা বলেছিলেন ওনাদের ছেলের সাথে কথা বলে জানাবেন, কিন্তু 3 দিন পার হওয়ার পরও নিজ থেকে ওনারা কিছুই জানালেন না। আমার জোরাজোরিতে বাবা সলিম আঙ্কেলকে দিয়ে তাদের সাথে যোগাযোগ করলেন। সলিম আঙ্কেল আমার বাবার কলিগ। আঙ্কেল জানালো তারা আমাকে রিজেক্ট করেছে। তারা নয়, রিজেক্ট করেছে অনেক, কারণ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। সোজা কথায় আমি একজন পিএইচডি করা ইঞ্জিনিয়ারের অযোগ্য। অথচ বাবা নিজে অনেকের বাবা আমাকে ব্যাপারটা জানিয়েছিলেন। রিজেক্ট হওয়ার পর যতটা না কষ্ট পেয়েছি, আমি তার চেয়ে বেশি পেয়েছি বাবার পরাজিত মুখটা দেখে। প্রথমবার আমার বাবাকে দেখে মনে হলো বাবা যেন কোনো এক যুদ্ধে পরাজিত হয়েছেন। আমার চেয়ে যেন বাবাই বেশি আশাহত হয়েছেন। সেদিনই বাবা স্ট্রোক করেন। বাবার শরীরের পুরো বাম দিকটাই প্যারালাইজড হয়ে গেল। হুইল চেয়ার আর বিছানার মধ্যেই বাবার জীবন চলতে লাগলো। আমার জন্য বাবার এই হাল মেনে নিতে পারছিলাম না। নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হতো। আমার নিজের জীবনের প্রতি আমারই বিরক্তি এসে গিয়েছে। এর জন্য পরিবারের মানুষগুলো আমাকে কোনো রকম দোষারোপ করেনি। মা মাঝে মধ্যে বলতেন, একটা কোথাকার ছেলের জন্য আমার পুরো সংসার ধ্বংস হয়ে গেল। বাবার কন্ডিশন আগের থেকে অনেকটা বেটার। এর মাঝেই রুম্পা জানালো অনেকের বিয়ে। এবার আমি আরো ভেঙে পড়লাম। আমি কি সত্যিই তার অযোগ্য? সেই সময়ও মিস্টার ফারহান পাশে দাঁড়ালেন। অনেকের বিয়ের কথা শুনে তিনি পুরো হতভম্ব হয়ে গেলেন। আমাকে উপদেশ সূচক বক্কর চক্কর কি সব বললেন। আমি সবটাই অগ্রাহ্য করলাম। এই লোকটার মাথা খারাপ। একদিন আমি সোজা অনেকের অফিসে চলে গেলাম। তার কাছ থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে দেখিয়ে বলল, তুমি কেন এসেছো? আমি ছুটে গিয়ে তার কলার চেপে ধরে বললাম, কেন আমাকে বিয়ে করা যায় না? কেন আমাকে ভালোবাসা যায় না? কেন? অনেক আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কলার ঠিক করে বলল, কোনো চিপ মেন্টালিটির মেয়ের দিকে আমি ভুলেও তাকাই না। মানে? অনেক হাসলো। ফোন বের করে আমার চোখের সামনে ধরলো। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল মনে হলো। অনেকগুলো স্ক্রিনশট, যেগুলো আমার আইডি থেকে বিভিন্ন সময়ে অনেকের ফ্রেন্ড লিস্টে থাকা মেয়েদের পাঠানো মেসেজ। অনেককে গালি দিয়েছি, অনেককে আজে বাজে কথা শুনিয়েছি। আমি দুঃস্বপ্নেও ভাবিনি এই সামান্য বিষয় আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। মাত্র সামান্য একটা বিষয়ের জন্য আমার পরিবারের এই অবস্থা। প্রায় 3টা বছর ধরে কষ্ট পাচ্ছি আমি অনেকের পা ধরে কাঁদতে শুরু করলাম। অনেক আমাকে তুলে চেয়ারে বসিয়ে বলল, কি ভেবেছো পা ধরে কাঁদবে আর আমি সব ভুলে গিয়ে তোমাকে কাছে টেনে নিব? তবে তুমি এখনো স্বপ্ন দেখছো। এমনটা হওয়ার হলে আমি অনেক আগেই তোমাকে নিজের করে নিতাম। একটা ব্যাপার জানো তো, আমার জীবনে আমাকে অনেকেই ভালোবেসেছে। আমি রিজেক্ট করেছি তো চলে গিয়েছে, শুধু তুমি যাওনি। সেই হিসেবে তুমি ট্রু লাভ করেছো, তাই না? অনেক থামলো। আমার কাছ থেকে সরে গিয়ে জানালার কাছে গিয়ে বাহিরে তাকিয়ে রইল। আমি ওর চেহারাটা দেখতে পাচ্ছি না। নিশু, তোমার কি মনে হয় তুমি ট্রু লাভ করেছো? একটা সম্পর্ক তৈরি হয় বিশ্বাস থেকে, আর টিকেও থাকে বিশ্বাসের ওপর। তুমি যখন প্রথমবার আমাকে দেখলে তোমার ভালো লাগলো, তুমি কি করলে? আমার আইডি খুঁজে আমার লিস্টের ফিমেল ফ্রেন্ডদের গালি গালাজ করতে শুরু করে দিলে। অনেকে বলেছো তুমি আমার বউ, আমার গার্লফ্রেন্ড। তোমার কি একবারও মনে হয়নি এদের মধ্যে কেউ আমার বোন কিংবা সম্পর্কে ভাতিজি কিংবা ভাগ্নিও হতে পারে? তোমার মনে হয়নি এসবের কারণে আমাকে কতটা কালার হতে হবে সবার কাছে? তুমি একবারও ভাবনি কতটা নিচ একটা কাজ তুমি করে যাচ্ছ দিনের পর দিন? তোমার ভাবার সময় হয়নি, কারণ তুমি মোহে মোহিত হয়েছিলে। তুমি সব ভুলে গিয়ে শুরু করলে বিশ্রী একটা খেলা। আমার নিজের বোনকেও তুমি বাদ দাওনি, তাকে পর্যন্ত বিশ্রী কথা শুনিয়েছ। ওয়াজ ইট ট্রু লাভ নিশু? ভার্সিটিতে আমি প্রথম তোমাকে ওই যে সূর্যের দিকে তাকিয়ে থাকতে বলেছিলাম কারো জানো? তোমার এই জঘন্য খেলার জন্য। তোমাকে আমি এরপর যতবার অপদস্থ করেছি এই কাজের জন্যই, আর এখনো তোমাকে ঘৃণা করি তোমার এই কাজের জন্যই। শুধু আমি নই, আমার পুরো পরিবার তোমাকে ঘৃণা করে। ভালো হয় তুমি সবকিছু ভুলে গিয়ে সুন্দর স্বাভাবিক একটা জীবন লিড করো। তোমার সাথে চঞ্চলতা মানায়, তোমাকে হাসি খুশি দেখতে ভালো লাগে। তোমার বিধ্বস্ত চেহারাটা দেখলে আমার নিজেকে দায়ী মনে হয়, কিন্তু দেখো তাতে আমার কোনো দোষ নেই। আমি তো জানি আমার জায়গা থেকে আমি রাইট। আমি কিছু না বলেই বাসায় ফিরে দেখলাম পুরো বাসায় লোকজন ভর্তি। মা পাগলের মতো করছেন। আমাকে দেখে তেড়ে আসলেন। কারা যেন মাকে আটকালো। মা বলতে লাগলেন, অলক্ষী বেঈমান মেয়ে, নিজের বাবাকে শেষ করলি ডাইনি। তুই আমার নিজের মেয়ে না,
ভাইয়া ভাবি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বাবা মারা গিয়েছেন, বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী, একমাত্র আমি। সর্বস্ব হারানোর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। নিজের রুমের দিকে পা বাড়ালাম আমি। আমার ঘুম দরকার, গভীর ঘুম। টপ টপ করে চোখের জল গড়িয়ে পড়লো ডায়েরিতে লেখা শেষ পৃষ্ঠায়। ডায়েরিটার শেষ পৃষ্ঠায় লিখলো, একটা তিক্ত সত্যতা না জেনে নিজের জীবনটা শেষ করে দিলে তুমি নিজে জানলেও না। আমার ভাইয়াটা তোমাকে খুব আগে ক্ষমা করে দিয়ে ভালোবেসেছিল, শুধু তুমি কেন, আমরা কেউই জানতাম না। তোমার জীবনটা সে নষ্ট করতে চায়নি বলেই তোমাকে দূরে রেখেছিল। কতটা ভালোবাসতো, এত পাগলামি কি এড়িয়ে যাওয়া যায়? ক্ষমা না করে দিয়ে থাকা যায়? কেউ তোমাকে ঘৃণা করতো না, সবাই ভালোবাসতো। তুমি ওই সত্যটা জানলেও না, জানতাম না আমরাও, জানতো শুধু ফারহান। ভাইয়া তাকে জানিয়েছিল তোমাকে সাপোর্ট করার জন্য, তুমি কিছুই বুঝলে না। এত বোকা কেন তুমি? বোকা তো আমরাও। একটা মানুষ ভিতরে ভিতরে শেষ হয়ে গেল, আমরা কেউই টের পেলাম না। ভাইয়ার পালন অনুযায়ী তোমাকে জানানো হয় বিয়ের কথাটা, সেটা সম্পূর্ণ মিথ্যে। শুধুমাত্র তুমি সব ভুলে নিজের খুশি রাখো এই আশায় হয়তো বলেছিল। আচ্ছা বাদ দাও, আমার খুব জানার ইচ্ছে তোমরা দুজন কেমন আছো, একসাথে আছো তো? আমার অনেক ইচ্ছে হয় তোমাকে ভাবি বলে ডাকতে। নিয়তি এমন কেন বলো তো, কেন এত খেলে? চোখ দুটো আবারও ঝাপসা হয়ে আসছে আলিনার। আলিনাকে ডায়েরিটা দিয়েছে ওর স্বামী ফারহান ইমতিয়াজ। ডায়েরিটা খুব যত্ন করে রেখে দিয়েছে সে। আফসোস ভাইয়ের ডায়েরিটা পায়নি, কারণ সেটা অনেক পুড়িয়ে ফেলেছিল। ফারহান আলিনাকে ডায়েরি নিয়ে ঘাটাঘাটি করতে দেখে বলল, আলিনা, আর কত ডায়েরিটা পড়বে? প্রতিদিন এটা পড়ো আর কান্না করো। তোমার এই অবস্থায় এসব কি ঠিক হচ্ছে বলো? আলিনা নাক টানতে টানতে অভিমানের সুরে বলল, তুমি নিশুর ব্যাপারে আরো অনেক কিছু জানো, কিন্তু আমাকে বলছো না। না বললে আমি প্রতিদিনই পড়বো আর খুঁজে বের করব ব্যাপারটা কি। অনেকবারই তো চেষ্টা করলে, বের করতে পেরেছো? তাহলে তুমি বলে দিতে পারো, আমার কাছে লুকানোর কি আছে? আমি কখন লুকিয়েছি? ইনফ্যাক্ট আমি তোমাকে কিছুই বলিনি। তুমি যতটুকু বুঝেছো সেটা ডায়েরি পড়ে আর বাস্তবের সাক্ষী হয়ে। আমার দেখা একটা অন্যরকম কেস ছিল নিশুর গল্পটা। আমি নিজেও পুরোপুরি হিসাব মিলাতে পারছি না। কিসের হিসাব? আজকে অন্তত বলো। কি যে বলবো। আচ্ছা, ডায়েরিতে অনেকগুলো লেখায় মার্ক করা, তুমি খেয়াল করেছো? বিরক্ত হয়েছি এর জন্য। আচ্ছা দেখো, নিশু প্রথমে লিখেছে তাকে অনেক র্যাক দিয়েছে, প্লাস প্রবেশের জন্য পানিশমেন্ট দিয়েছে। সেগুলো যেমন তেমন ছিল না, তার জন্য ওকে ভার্সিটিতেও অনেকের হাসির খোরাক হতে হয়েছে। তবু নিশু সেটা সহ্য করেছে। ভালোবাসা মানে সবকিছু সহ্য করার না। আমি যদি তোমার সাথে এমন করতাম তুমি মেনে নিতে? অবশ্যই না। কিন্তু নিশু দেখো, টু শব্দও করেনি, আবার অনেকের প্রতি ভালোবাসাও কমায়নি। হ্যাঁ, ব্যাপারটাই আমি খুব অবাক হয়েছি। তার চেয়ে বড় কথা, ও ছোটবেলা থেকে স্নেহ ভালোবাসা খুব কম পেয়েছে। আঙ্কেল আন্টি দুজনেই জব করতেন, সেই হিসেবে নিশু তাদের থেকে সময়, স্নেহ, ভালোবাসা খুব কম পেয়েছে। সেটাও নিশু লিখেছে। নিশু একটু কেয়ার, ভালোবাসা চাইতো ওনাদের কাছে। ব্যাপারটা দাঁড়ায়, নিশু এই অভাববোধের কারণেই এত কিছু টলারেট করেছে, সহ্য করেছে। কিন্তু তাই বলে সেটাও মানা যায় না। আমি যেদিন জাহিনের থেকে নিশুর কথা শুনি, তখনই মনে হয়েছে নিশু ছোটবেলা থেকেই মেন্টালি উইক। ও একা থাকতে থাকতে ওরকম হয়েছে, নাকি সেটা কেয়ারিং এর অভাবে, নাকি অন্য কিছু, আই ডোন্ট নো। আমি স্টিল ক্লিয়ার হতে পারিনি। আর নিশুর সাথে আলাপ যখন হয়, তখন তো ও পুরোপুরি অ্যাবনর্মাল ছিল। ও যখন সুস্থ হয়, তখন আমি অনেকের ব্যাপারটা ইনডিরেক্টলি বলেছি, কিন্তু ও বুঝেনি। মেয়েদের সিক্স সেন্স অনেক ভালো, ও আইডিয়া করতে পারতো ব্যাপারটা কি দাঁড়াবে, কিন্তু ও কিছুই বুঝলো না। ইভেন এগুলো নিয়ে ভাবলোও না। ওর বার্থডেতে অনেক যে টেক্সটগুলো দেয়, সেগুলো নিয়েও ও ভাবেনি। উল্টো বলেছে আমার নাকি মাথা খারাপ। ও যদি আমার কথাগুলো প্লাস অনেকের পাঠানো টেক্সটগুলো ভালো করে পর্যবেক্ষণ করতো, তাহলে দুইয়ে দুইয়ে 4 মিলাতে পারতো। স্ট্রেঞ্জ। আমি হলেও পুরো ব্যাপারটা আজ করে ফেলতাম। ও যে কেন এত বোকামি করলো। আচ্ছা বাদ দাও এসব। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যেগুলো আমরা ভাবতেও পারি না। এটা ওরকম পরিশিষ্ট। নিশু যেদিন আত্মহত্যা করে, ওই একই দিনে দীর্ঘ 3.5 বছর লিউকেমিয়ায় তিলে তিলে শেষ হয়ে মারা যায় অনিক। সেদিন অনেক অফিস থেকে বাসায় ফিরে সরাসরি রুমে গিয়ে রুম বন্ধ করে ঘুমিয়ে পড়ে সে। এই ঘুম গভীর ঘুম, শান্তির ঘুম, চিরতরের ঘুম। দুজনের কেউই কারো মৃত্যুর খবর জানলো না, জানার সময়টুকুও পেল না। কেউ কিছুই জানলো না।
অসমাপ্ত রয়েই গেল তাদের ভালোবাসা।